Smoking and alcohol consumption are harmful to health. This content contains depictions of smoking and alcohol use. নমস্কার, আমি মালবিকা। আপনারা শুনছেন চিলিস ক্লাসিক্স মিডিয়া। আজ শুনবেন অরিন্দম ওঝার লেখা একটি ভৌতিক গল্প অল্টার এর প্রথম পর্ব। গল্প পাঠে অরিন্দম, গল্পের অন্যান্য চরিত্রে সোমব্রত, জাগৃতি, তনুশ্রী, মালবিকা এবং রমা। গল্পের সূত্রধর আমি, মালবিকা। শুরু হচ্ছে অল্টার প্রথম পর্ব। নমস্কার, চিলিস ক্লাসিক নিউজ থেকে আমি দিয়া লাইভ রেকর্ডিং করছি। আমি এখন মা ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি, যেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি সাদা রঙের ওয়াগনার গাড়ি ফ্লাইওভার ভেঙে নিচে পড়ে গেছে। গাড়ির মধ্যে ড্রাইভার বাদে বাকি সবাই স্পট ডেড। গাড়ি চালক তথা গাড়ির মালিক বাবান ওঝাকে কাছের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি মৃত ব্যক্তিদের নাম অরিন্দম সেনগুপ্ত, অরবিন্দ সেনগুপ্ত এবং দেবযানী সেনগুপ্ত। তাদেরকেও এই সদর হাসপাতালেই এখন নিয়ে যাওয়া হচ্ছে। মিস চক্রবর্তী, আপনি মিস্টার ওঝার উডবি, রাইট? সেই ক্ষেত্রে আপনিই হলেন ওনার ওয়ান অ্যান্ড অনলি ফ্যামিলি মেম্বার। আজ আপনাকে এখানে ডাকার একটি বিশেষ কারণ আছে। হ্যাঁ, বলুন, কি বলবেন? কারণটা হলো আপনার হাজবেন্ডের হেলথ ইস্যুস। আপনার হাজবেন্ডের এখন রেস্ট করা খুবই দরকার। বিশেষ করে ওনার যে সমস্যাটা আছে সেটার কথা মাথায় রেখেই এটা আমি বলছি। সমস্যা? সমস্যা বলতে? নতুন গল্পগুলো দেখেছিস? ওগুলোর স্ক্রিপ্ট করতে কবে বসবি? রাইটারদের তো কিছু জানাতে হবে। দূর দূর, কোনো ভালো স্টোরি পাচ্ছে না যে রেকর্ডিং করব। আমাদের কাছে কি একটাও ভালো স্টোরি নেই আলো? কেন? এই গল্পগুলো কি ভালো না নাকি? আর আমাদের পত্রিকাতেও তো অনেকে লেখা দিয়েছে, তাদের গল্পগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। ওইগুলো পড়ার জন্য ঠিক আছে, কিন্তু অডিও স্টোরির জন্য আমাদের একটা বেটার স্টোরি চাই। বুঝলাম। তুই তো আবার পরিচিত লেখকদের নিয়েও কাজ করতে চাইছিস না। ওটা করলেও না হয় আমাদের একটা অডিও বেস তৈরি হতো। আজকাল সবাই তো তাই করছে। ওটাই তো প্রবলেম। সবাই তো এই একই নদীতে সাঁতার কাটতে চাইছে, তবে আমি সেটা চাই না। তাহলে তো আমরা পিছিয়ে পড়বো বাবান। সরি টু সে, নতুন রাইটারদের কেই বা চেনে বল? আর ওদের পপুলারিটি হওয়ার আগে আমরা নিজেদের দিকটা গুছিয়ে নিলে ভালো হয় না? আর একবার আমাদের হাত স্ট্রং হয়ে গেলে আমরা তো ওদেরকেও ফেম দিতে পারবো। তুই তো সবসময় বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু দেখিস, এটাকে দেখছিস না কেন বল? হ্যালো, আমি তোমার কথা বুঝতে পারছি, বাট আমার মধ্যে তো একজন আর্টিস্ট আছে, বলো। সে এটা হতে দিতে চায় না, কিন্তু এই গল্পগুলো তো। আরে বাবা, তাই তো বলছি, আরও একবার ভালো করে ভেবে দেখ কি করবি। আর যাই হোক, আমি সব মেমো বানিয়ে দিয়েছি, একবার চেক করে নিবি, ওকে? আর লেখকদের কালকের মধ্যে জানিয়ে দিতে হবে, মনে থাকে যেন। দেখছি। বেশ কয়েকদিন ধরেই আমার রাতে ঠিক করে ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই একসাথে
হাজার হাজার চিন্তা জট পাকিয়ে মাথাটা ভারী করে তুলছে। জেদের বসে চাকরিটা তো ছেড়ে দিয়েছি আমি। এখন আমার যা সম্বল তা হলো এই দ্য ভয়েসম্যান স্টুডিও। আমার বয়স এখন 26 পার হয়েছে। ব্যাংকে খুব বেশি না হলেও মোটামুটি সেভিংস আছে। বাবার একটা ছোট 180 স্কোয়ার ফিটের একটা দোকান ছিল, সেটাকে রিনোভেট করিয়ে আমি আমাদের স্টুডিওটা তৈরি করেছি। বিগত 1 বছর ধরে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপানো নতুন প্রজন্মের লেখকদের গল্পগুলো নিয়ে অডিওতে রূপান্তর করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। কাজের শুরুতে আমি নিজের লেখা গল্পগুলোকেই অডিও করতাম। আমিও তো একদিক থেকে নতুন প্রজন্মের একজন লেখক, সেই হিসেবে নিজেকেই সাহায্য করা প্রয়োজন ভেবে এই স্টুডিওটার জন্ম। ধীরে ধীরে কাজের সূত্রেই নানা প্রকাশক লেখকদের সাথে পরিচয় হতে থাকে। কাজের চাপ বাড়ছিল, বেশ ভালোও লাগছিল জানেন। যে কাজটা করতে ভালোবাসি সেখান থেকে যখন আয় হতে শুরু করলো, ভাবলাম আমি সার্থক। কিন্তু সময়ের সাথে সাথে নিজের গল্পের চেয়ে অন্যের লেখার উপর জোর দিয়ে ফেললাম। কারণটা সহজ, সেখান থেকে উপার্জন বেশি হচ্ছিল। জানি না কখনো অজান্তেই ভালোবাসার কাজটাও একটা কর্পোরেট জবের মতো হয়ে গেল। ঠিক যেমন আগে সকালে রান্না করে অফিসের জন্য বেরিয়ে পড়তাম, আবার দিন শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতাম, আজও তাই। কখনো ভাবিনি চাকরি ছাড়ার পরও আবার সেই একই মায়াজালে জড়িয়ে যাব। তবে এবার জালটা আমার নিজেরই বানানো। এখানে আমিই আমার বস, আবার আমিই নিজেকে কাজের চাপে ডুবিয়ে রাখছি। ছুটি চাইলেও নিজেকে ছুটি দিচ্ছি না। মোদ্দা কথা, আমি স্বাধীন হয়েও যেন পরাধীন। আমার কথাগুলো শুনে মনে হতেই পারে আমি কমপ্লেন করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি একরকম অভিযোগই করছি। কিন্তু যা শুরু করেছি তা তো আর বন্ধ করা যাবে না। একা চাপ সামলাতে না পেরে এখন আমার প্রেমিকা আলোকেও কাজে যুক্ত করেছি। এখন আমাদের টিমে আমি আর আলো ছাড়াও আরো 3 জন কাজ করে। ঘড়িতে তখন 12:30। আলো কিছুক্ষণ আগেই ফোন রেখে দিয়েছে। আমি নিজের মনের মধ্যে এই কথাগুলো ভাবতে ভাবতে মাথাটা জাস্ট গরম হয়ে গেল আমার। নিজেকে সামলাতে না পেরে টেবিলের উপর যা কিছু ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি কি করব আমি কিছুতেই বুঝতে পারছি না। আশ্চর্য ব্যাপার, এই মোবাইলের নম্বরটা তো নতুন কিনেছি আমি, এখনো পর্যন্ত তো কাউকে দিইনি। তাহলে হতে পারে কোনো কোম্পানির ফোন। হ্যাঁ, এই এক জ্বালা, নতুন সিম কিনলেই কোম্পানির ফোন আসা শুরু হয়ে যায়। কিরে ভাই, তুই তো পুরো ঈদের চাঁদ হয়ে গেছিস দেখছি। তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস। তা হঠাৎ এই নতুন নাম্বারটা পেলি কি করে? কোনো কিছুই কি আর সারা জীবন লুকিয়ে থাকে? থাকে না। তা মাই ডিয়ার ওয়াটসন, তোর মনে নেই কিছুদিন আগে আমার এই হোয়াটসঅ্যাপে তো তুই তোর নতুন নাম্বার থেকে পুরনো ছবিগুলো পাঠাচ্ছিলিস? সুইমিং পুল, সানগ্লাস, বডি শডি। ড্যাম। 2017 সালের ছবি ভাই ওটা। এখন কাজের চাপে সব ফ্যামিলি প্যাক হয়ে গেছে। তা তুই ঠিক আছিস? কে, আমি? হ্যাঁ, ওই আর কি। তুই বল। এখন অনেকটা বেটার ফিল করছি, শরীরটা ঝরঝরে হয়ে গেছে এই কটা দিনে। তো তোর সাথে তো অনেকদিন দেখা হয়নি বাবান, কতদিন একসাথে মদ খাওয়া হয়নি বল। এখন একটু মদ খাওয়াটা বন্ধ রেখেছি, বুঝলি তো। স্পেশাল হুমকি আছে। বউয়ের আদেশ নাকি? তবে তুই কবে থেকে আদেশ মানতে শুরু করলি? না, যতদূর জানি আমি তোকে, তুই আর আমি তো সেম সেম বল। হ্যাঁ, তুই তো আর প্রেম টেম করলি না, এইসবের আর কি বুঝবি। তবে কি, 1-2 বার তো খাওয়াই যায়। আফটার অল তুই আমার বেস্ট ফ্রেন্ড। তার মানে তুই পলিটিক্সটা এখন ভালোই বুঝতে শিখে গেছিস।
গ্রেট। আমি হাতের কর গুনছিলাম জানিস তো, কখন তুই না বলবি আর কখন তোকে গালাগালি দিয়ে তোর কান থেকে রক্ত বার করে দিই। এনিওয়েজ, আমাদের পুরনো আড্ডায় দেখা হোক তাহলে, কি বলিস? খরচা কিন্তু আমার। কোথায়? বিজলি বার? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, বিজলি বার। উফ, আবার একসাথে মদ খাবো, বাওয়ালি করব। তাহলে কিন্তু কাল 10টায় দেখা হচ্ছে, নোট করে রাখিস, ভুলে যাবি না আবার। রাতের কলকাতা বড়ই বিচিত্রময়, যেন এক বহুরূপী জাদুকর, বিশেষ করে শহরের নিষিদ্ধ পল্লীগুলো। অন্ধকার নামলেই এ এক অন্য রূপ ধারণ করে। গলিগুলোর মাথায় ঝুলছে সস্তার লাল নীল নিয়লের আলো, যা অন্ধকারকে দূর করার বদলে রহস্যকে আরো ঘনীভূত করে। জরাজীর্ণ পুরোনো বাড়িগুলো সব একে অপরের সাথে গায়ে ঘেঁষে দাঁড়িয়ে মুখ সাক্ষীর মতো প্রত্যক্ষ করছে রাতের এই আদিম লীলা খেলা। পল্লীর বাইরে চওড়া পিচ রাস্তার ওপর সার দিয়ে দাঁড়িয়ে আছে দালালরা। তাদের সতর্ক চোখ প্রতিটা ছোট বড় গাড়ির ওপর। কোনো বাবু নামলেই তাকে পাকড়াও করার জন্য এক অদম্য তাগিদ। আমার বরাবরই মনে হয় এই আলো আধারী গলিগুলো ঠিক একটা মাকড়সার জালের মতো। একবার এর আঠালো মোহে জড়িয়ে পড়লে তার বেরোনোর পথ নেই। তবে এই জালের ভেতরেও আমাদের মতো কিছু গুঁড়ে পোকাও থাকে, যারা পচা গন্ধের মধ্যেও বেঁচে থাকার রসদ খুঁজে পায়। ঠিক এরকমই একটা স্যাঁতস্যাঁতে নোনা ধরা দেওয়ালের অন্ধকার গলির ভেতরে অবস্থিত বিজলি বার। আমি ভিড় আর ধোঁয়ার কুণ্ডলি পাশ কাটিয়ে বারের ভেতরে ঢুকলাম। বহুবার এখানে আসা হয়েছে, তাই এখানকার ম্যানেজার আমাকে দেখা মাত্রই চিনতে পারল। সেই পুরনো কর্নার সিটটার দিকে ইশারা করলো। প্রতিবারই আমি ওই কোণঠাসা টেবিলটাতেই বসি, যেখান থেকে পুরো হল ঘরের কোলাহল দেখা যায়, কিন্তু নিজেকে আড়াল রাখা সহজ হয়। ঠিক এই সময় স্টেজ থেকে মিউজিকের ঝংকার আর চড়া আলোয় গান শুরু হলো। रात नशीली मौसम जवन
মুহূর্তের মধ্যে পুরো বার উল্লাসে ফেটে পড়ল, শীষ আর হাততালিতে কান পাতা দেয়। কিন্তু সেই উন্মাদনার মাঝেই আমার চোখ আটকে গেল হলের একটা কোণে। গান শেষ হওয়ার আগেই আমি দেখলাম আবঝা নীল আলো আর সিগারেটের ধোঁয়ার ওপার থেকে হাত বাড়িয়ে আমাকে ডাকছে অরিন্দম। আমি অবাক হলাম দেখে। ঠিক 2 বছর আগে শেষবার ওকে যেমনটা দেখেছিলাম, আজও ও ঠিক একই রকম। চুয়ালের সেই তীক্ষ্ণতা, উস্কো খুস্কো চুল আর চোখের সেই গভীর চাউনিটা, চেহারায় একটা ফোঁটাও পরিবর্তন আসেনি তার। সময়ের চাকা যেন ওর কাছে এসে থমকে গেছে। অরিন্দম এসে আমায় জড়িয়ে ধরল। তার হাতে দেখলাম একটা দামি মদের বোতল। পার্টনার, চল চল, এখানে বসে কথা বলা যাবে না, আমার বাড়িতে চল। তাহলে এখানে ডাকলি কেন? আগেই বলে দিতিস, আমি চলে আসতাম। আরে এইখানে না ডাকলে আমার ড্যান্সটা দেখাতে পারতাম নাকি? তা গাড়ি এনেছিস? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বেশ, চল এখন। বাড়িটার অবস্থা আগের থেকে আরো খারাপ হয়ে গেছে। প্রায় 2 বছর আগে অরিন্দমটা হুট করেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। জায়গাটার নামটা মনে নেই। আমি জিজ্ঞেস করলাম, বাড়িটা দেখভাল করিস না কেন? আর তো কিছুদিন পর এটা পুরো বাড়ি হয়ে যাবে। মেন গেটে তালা খুলতে খুলতে অরিন্দম বলল, বাবার সাডেন হার্ট অ্যাটাক হলো, তাই তো এই বাড়িটা ছেড়ে মামার বাড়িতে শিফট হয়ে গেলাম। ভেবেছিলাম বিক্রি করে দেবো জানিস, তারপর ভাবলাম পৈতৃক ভিটা বেচলে লোকে কি ভাববে, তাই একরকম পড়ে আছে। কেয়ারটেকার আছে, তবে যা অবস্থা দেখছি মনেই হচ্ছে শালা একটু দেখভাল করে না। তবে ভালোই হলো, এই চক্করে বোঝা হয়ে গেল। যাকে আয়, ভেতরে আয়। এবার বল, তোর সমস্যাটা কোথায়? থাক এখন, এতদিন পর দেখা করলি, তোর ব্যাপারে আমি তো কিছু জানি না। আগে তোর ব্যাপারে বল, হঠাৎ করে চলে গেলি কেন? ফোন নেই, মেসেজ করলে রিপ্লাই দিস না। আমি তো ভেবেছিলাম তুই আর কখনো যোগাযোগই রাখবি না। কোথায় গায়েব ছিলি তুই? অরিন্দম বলল, বাবা চলে যাবার পর মা আর সবকিছু সামলে উঠতে পারছিল না। পারিবারিক ঝামেলা তো ওটা তো লেগেই ছিল। নেহার চাকরিটা করছিলাম বলে তেমন অর্থাভাব হয়নি, তবে বাবার মতো আয় হয়নি। তারপরে 2 বছর আগে অ্যাক্সিডেন্টটা হলো, মা ফ্লাইওভার থেকে আমরা পড়ে গেলাম। তোর তো তেমন কিছু হয়নি তাই না? কিন্তু আমি খুব চোট পেয়েছিলাম জানিস, তাই মামার বাড়ি চলে যাই। ফোনটাও ভেঙে গেছিল। সারতে সারতে 2 বছর তো কেটেই গেল। আমার এখনো মাথাটা ব্যথা হয় জানিস না, মানে ভালোই ব্যথা হয়। বিছানায় শুলে উঠতে কষ্ট হয়। মাঝে মাঝে ভাবি বুড়ো হয়ে যাচ্ছি আমরা। আমি অরিন্দমকে আমার জীবনের এই 2 বছর কেমন কেটেছে এবং এখন কেমন কাটছে সবই বললাম। সময় এগোতে থাকলো। 1 পেগ 2 পেগ করে বোতলটা এখন প্রায় ফাঁকা। নেশাটা ভালোই হয়েছে। আমরা ছাদে একটা মাদুর পেতে মদ খেতে বসেছিলাম। চিত হয়ে শুয়ে আমি তখন আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে গুনতে সিগারেট খাচ্ছি। চোখ দুটো আমার ধুলো ধুলো হয়ে এসেছে। এমন সময় অরিন্দম বলল, হ্যাঁ এইবার বল, কি সমস্যা? নতুন গল্প কি লিখবো সেটা নিয়েই ভাবছি। সত্যি বলতে কি, নতুন রাইটারগুলো ঠিক করে লেখা দিতে পারছে না বুঝলি।
ওরা ঠিকই লিখছে, শুধু তোর মনের মতো হচ্ছে না। তুই কি জিনিস আমি সেটা ভালো করেই জানি। তুই একটা প্রচন্ড সেলফ অবজেক্ট একটা মানুষ, গান্ডু শালা। আমি তোদের গল্প শুনেছি, ইনফ্যাক্ট তোর বানানো সব গল্পই আমি শুনেছি। তুই ঘটনাগুলো গ্রাউন্ডেড চাস, মানুষ যেটা রিলেট করতে পারে। কি তাই তো? জানি আমি অরিন্দমকে থামিয়ে জিজ্ঞেস করলাম, তো তোর কাছে কি কোনো ভালো প্লট আছে যার উপর বেস করে গল্পটা লিখতাম? অরিন্দম বলল, একটা কথা বলতো, তুই যখন গল্পটা লিখিস তখন নিজেকে কোন চরিত্রে বেশি ফুটিয়ে তুলতে পছন্দ করিস? গল্পের নায়ক, কথক, ভিলেন নাকি সাইড ক্যারেক্টার? ওর কথা শুনে আমি একটু মুচকি হাসলাম। আমার মুখের দিকে তাকিয়ে অরিন্দম মৃদু হেসে বলল, তুই যেমন মানুষ তাতে আমি ধরেই নিচ্ছি। তুই নিজেকে নায়ক ভেবেই গোটা গল্পটা সাজাস, তাই না? শিয়ানা। অবভিয়াসলি গল্প যখন আমি লিখছি তখন হিরো সবসময় আমিই হব। চুতিয়া, আমি বলি কি, এই গল্পে তুই ভিলেন হয়ে যা। আমি ভিলেন? হ্যাঁ, তো আবার কে হবে? তো দাদু? শোন, এতদিন তোর অডিয়েন্স তোর গলা শুনেই যথেষ্ট বুঝে গেছে। যখনই শুনেছে তখনই তুই নায়ক হয়েছিস, না হলে ন্যারেটর হিসেবে নিজেকে তুলে ধরেছিস। এই গল্পে শুধু তুই থাকবি, শুধু তুই। যাই হোক, যেটা বলছিলাম, তুই যদি ভিলেন হোস তাহলে তোর অডিয়েন্স একটা নতুন চমক পাবে। ভেবে দেখ একবার। কথাটা তুই মন্দ বলিসনি। এতগুলো গল্পে পরপর নিজেকে টাইপকাস্ট করে ফেলেছি আমি, সেটা আমি বুঝতেই পারছি। আর এছাড়াও থ্রিলার গল্প আমি সেভাবে লিখতে পারি না। সেক্ষেত্রে এক্স্যাক্টলি, তাই নিজেকে নতুন রূপে প্রকাশ কর। শোন, কিভাবে করতে হবে আমি তোকে বলছি। আমার চোখটা যখন খুলল তখন দেখি আমি আর অরিন্দম একটা গাড়ির পেছনের সিটে বসে আছি। গাড়িটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। এদিকে আমার মাথাটা প্রচন্ড ঘুরছে। তবে আমি দেখলাম এই সিচুয়েশনেও অরিন্দমকে দেখলাম একদম চিল হয়ে বসে আছে। সামনে বসা ড্রাইভার এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। আমি অরিন্দমকে ফিসফিস করে বললাম, ওই আমরা কোথায় যাচ্ছি? অরিন্দম আমার দিকে মুখে আঙুল দেখিয়ে চুপ করে থাকতে বলল। তারপর বলল, চুপ করে থাক, পরে বলছি। আমি কিছুতেই বুঝতে পারছি না কি হচ্ছে। হাত ঘড়িতে সময় দেখলাম রাত তখন 9টা বাজে। 9টা? ঘড়িটা কি বন্ধ হয়ে গেছে নাকি? না, ঘড়ির কাঁটা তো ঠিকই এগোচ্ছে। রাস্তাটা খুব চেনা চেনা লাগছে। গাড়িটা এগিয়ে যাচ্ছে। আমি দেখলাম কিছুক্ষণ পর গাড়িটা একটা বড় স্কুলের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারটা কোন একটা লোকের সাথে কথা বলছে দেখলাম। আশ্চর্য ব্যাপার, ড্রাইভারটা আমাদের দেখতেও পাচ্ছে না। স্যার, চলে আসুন, আমিও তো এই দিকেই যাচ্ছি, না হয় স্টেশনে আপনাকে ছেড়ে দেব। না না, সে কি করে হয়, তুমি চলে যাও, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা হবে না, আমি উবের বুক করে নেব। ড্রাইভারটা দেখছি নাছোড় বান্দা। স্যার, আপনি স্কুলের শিক্ষক, শিক্ষক তো ভগবান সমান। এখন এই সময়টা রাস্তাটা ভালো না স্যার,
আপনি চেনা মানুষ, আপনাকে ছেড়ে যায় কি করে বলুন? আচ্ছা, আপনি ট্যাক্সি বুক করুন, ততক্ষণ নয় আমি অপেক্ষা করছি। গাড়ি এলে উঠে পড়বেন, আমিও চলে যাব। আমার কানে কানে অরিন্দম বলল, দেখছিস ড্রাইভারটা টোপ ফেলছে। আমি দেখলাম সেই লোকটা কিছুক্ষণ কি একটা ভাবলো, তারপর মোবাইলটা ব্যাগে ভরে দিয়ে হাসি মুখে ড্রাইভারকে বলল, ঠিক আছে চলুন। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়িটা চালু করে দিয়ে তার পাশের দরজাটা খুলে দিল। লোকটা একবার আমাদের দিকে তাকালো, তবে সে কি সত্যি আমাদের দেখতে পাচ্ছে? না। লোকটা জিজ্ঞেস করলো, পিছনে এত জিনিস কেন? ড্রাইভারটা বলল, এই আপনাকে আর কি বলবো স্যার, হাত জোর করছি, অনুরোধ করছি, কাউকে কিছু বলবেন না। না ঠিক আছে, তুমি বলো। চাকরিতে যা মাইনে দেয় স্যার তাতে চলে না, তাই মাঝে মাঝে ভাড়া খাটি। পিছনে ভাড়ার জিনিস আছে, কি আছে জানি না। আমার কাজ শুধু সামান এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ব্যাস। আমি দেখলাম লোকটা হাঁ করে তাকিয়ে আছে আমাদের উপর, কিন্তু কোনো কারণে আমাদেরকে দেখতে পাচ্ছে না। লোকটা এতক্ষণে ড্রাইভারের পাশে এসে বসেছে। মুহূর্তের মধ্যে আমি দেখলাম ড্রাইভারটা তার সিটের নিচ থেকে 10 ইঞ্চি লম্বা একটা রড বার করে হঠাৎ লোকটার মাথায় জোর করে বাড়ি দিল। মেরেছে মেরেছে মেরেছে, ইয়েস ইয়েস ইয়েস। আমি এগোতে যাচ্ছি লোকটাকে বাঁচানোর জন্য, আমাকে পেছন থেকে অরিন্দম চেপে ধরলো। ছাড় আমাকে, গান্ডু ছাড়, দেখতে পাচ্ছিস না ওকে মারছে। যাস না চুতিয়া, যাস না, সব ভেস্তে যাবে, এমনি তো ওরা আমাদেরকে দেখতে পাবে না। কিন্তু কেন? সব বলবো মাই ডিয়ার ওয়াটসন, মাই লাভ, ওরা যা করছে ওদেরকে করতে দে। আমি দেখলাম ড্রাইভার সেই রডটা দিয়ে লোকটার মাথায় মেরেই চলেছে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটছে যে প্রতিবাদ করার সময় পেল না সে। ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ল। ড্রাইভারটা ইঞ্জিনটা স্টার্ট করে দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে চলল। আমি হতবাকের মতো পিছনে সিটে এলিয়ে পড়েছি। জীবনে প্রথম এত কাছ থেকে কারোর ওই মর্মান্তিক মৃত্যু দেখলাম, অথচ আমি গোটা ঘটনাটা আটকাতে পারলাম না। আজ আপনারা শুনছিলেন অরিন্দম ওঝার লেখা একটি ভৌতিক গল্প অল্টারের প্রথম পর্ব, যা আমাদের সকলের মনে রেখে গেল অনেকগুলি প্রশ্ন। গাড়ির ড্রাইভার সেই লোকটিকে মারল কেন? কে এই অরিন্দম? তার সাথে বাবানের সম্পর্কই বা কি? রহস্যের উন্মোচন এখনো বাকি। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার আসব গল্পের পরবর্তী অংশে। ততক্ষণ সঙ্গে থাকুন। নমস্কার।